হ্যালো বন্ধুরা, আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আমার আজকের ভিডিও টপিক হলো VLOOKUP ফর্মুলা। অনেকে আমার কাছে রিকোয়েস্ট করেছেন VLOOKUP ফর্মুলার উপরে একটি ভিডিও তৈরি করার জন্য। আমি VLOOKUP ফর্মুলাটা আসলে ৪ টি ভাগে ভাগ করে দেখাবো আপনাদেরকে। প্রথমত VLOOKUP ফর্মুলাটা আমি প্রয়োগ করব, দেন এনালাইসিস করে দেখাবো। দেন এর লিমিটেশন কি এগুলো আপনাদেরকে দেখাবো। তারপরে এটার ওভারকামিং প্রসেস কি এটা আপনাদেরকে বলবো। VLOOKUP ফর্মুলাটা অত্যন্ত সহজ এবং কার্যকরী একটি ফর্মুলা। যদিও এর কিছু লিমিটেশন আছে। চলুন তাহলে আমরা ফার্স্ট অফ অল VLOOKUP ফর্মুলাটা প্রয়োগ করে দেখি। তো ১ম এ আসুন যে VLOOKUP ফর্মুলাটা আসলে কি? VLOOKUP ফর্মুলাটার মধ্যেই এর আসলে অর্থ বহন করছে। VLOOKUP অর্থ হচ্ছে ভার্টিক্যাল লুকআপ অর্থাৎ উলম্বভাবে খোঁজা। এখন ফর্মুলাটার প্রয়োগ হচ্ছে আপনার কাছে কোনো যে একটি ডাটা শিট যদি রেডি থাকে এবং আপনি সেই ডাটা শিট থেকে ম্যাচ করে কোনো ইনফরমেশন নিতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে VLOOKUP ফর্মুলাটা ইউজ করা হয়। তো ১ম এ দেখিয়ে নিই যে দেখেন আমার একটা ডাটা শিট আছে। ডাটা শিট হচ্ছে এবিসি কর্পোরেশনের। এটা হচ্ছে প্রেজেন্ট এমপ্লয়ি ইনফরমেশন সাপোজ। তো এখানে আমার সিরিয়াল নম্বর দেয়া আছে, দেন এমপ্লয়ি আইডি দেয়া আছে, এমপ্লয়ি নেম সাপোজ দেয়া আছে, ডেজিগনেশন দেয়া আছে, স্যালারি দেয়া আছে। এখন আমি চাচ্ছি যে এমপ্লয়ি আইডির সাথে ম্যাচ করিয়ে তো এমপ্লয়ি নামটা আনতে, দেন ডেজিগনেশনটা আনতে, দেন স্যালারি কত এটা আনতে। তো এখানে আমার এমপ্লয়ি আইডি গুলো দেখেন দেয়া আছে যে আমি এই এমপ্লয়ি আইডির এগেইনস্টে এমপ্লয়ের নাম কি, ডেজিগনেশন কি, স্যালারি কি এটা আনতে যাচ্ছে আমার ডাটা শিট থেকে। তো এই ক্ষেত্রে VLOOKUP ফর্মুলাটা ইউজ করা যায়। তো চলুন আমরা ইউজ করি। এট ফার্স্ট ইকুয়াল অথবা প্লাস সাইন আপনি যেটা দেন সেটাই হবে। তো আমি ইকুয়াল দিয়ে ইউজ করলাম, দেন VLOOKUP এখানে ট্যাব ইউজ করলে আপনার ফর্মুলাটা চলে আসবে। তো আমি ট্যাব প্রেস করলাম, ফর্মুলাটা চলে আসলো। এখন ফর্মুলাটা কমপ্লিট করতে হলে এক্সেল আমাকে দেখাচ্ছে যে ৪ ধরনের ইনফরমেশন এখানে লাগবে। তো প্রথম ইনফরমেশনটা ছিল লুকআপ ভ্যালু। তো লুকআপ ভ্যালু কোনটা? আমি কোন ভ্যালুটা আসলে খুঁজতে চাচ্ছি। তো আমি খুঁজতে চাচ্ছি এই ভ্যালুটা। বাম পাশে যে ভ্যালুটা আমি খুঁজতে চাচ্ছি সেটা আমি ক্লিক করলাম। দেন কমা ইউজ করলাম। দেন সেকেন্ড ইনফরমেশনে চলে গেল। সেকেন্ড ইনফরমেশনটা দেখেন এখানে যে টেবিল অ্যারে চাচ্ছে। তো টেবিল অ্যারেটা আসলে ডাটা থেকে আনতে হবে। তো ডাটাতে আমি গেলাম। তো ডাটাতে আমার টেবিল অ্যারে কোনটা? টেবিল অ্যারেটা অ্যাকচুয়ালি আপনার ডাটা শিট থেকে আপনি যে ভ্যালুটা খুঁজতে চাচ্ছেন সেই ভ্যালুটার কলাম থেকে শুরু করে পরবর্তী শেষ কলাম পর্যন্ত অথবা পরবর্তী কলাম মানে যেই কলামটা আপনি চাচ্ছেন সেই কলামটা টোটালটা আপনার লুকআপ ভ্যালু। আমি চাচ্ছি যে এমপ্লয়ি আইডির সাথে ম্যাচ করিয়ে পরবর্তী নেমটা আনতে, ডেজিগনেশনটা আনতে, স্যালারিটা আনতে। দ্যাট মিন্স আমি ৩টা ইনফরমেশনই চাচ্ছি। যদি আমি শুধুমাত্র ২টা ইনফরমেশন চেতাম, যেমন এমপ্লয়ি আইডির এগেইনস্ট নেম, সেই ক্ষেত্রে আমি শুধুমাত্র বি এবং সি কলামটা সিলেক্ট করলে হয়ে যেত। যেহেতু আমার ৩টা বা ৪টা ইনফরমেশনই আমার লাগবে, যেমন নেম লাগবে, ডেজিগনেশন লাগবে এবং স্যালারি লাগবে, সেহেতু আমার কলাম বি থেকে শুরু করে শেষ পর্যন্ত আমি কন্ট্রোল শিফট এন্টার চেপে শেষ পর্যন্ত সিলেক্ট করতে পারি। দেন সেলটা লক করতে হবে। লক করার কারণটা হচ্ছে যখন আপনি ড্র্যাগ ডাউন করবেন তখন যাতে এই সেলগুলো সরে না যায়। তো সেই কারণে লক করতে হয়। লক করার জন্য F4 প্রেস করলেই টোটালটা লক হয়ে যাবে। দেখেন আমি F4 প্রেস করলাম, দেন সেল রেফারেন্স গুলো আমার অ্যাবসলিউট হয়ে গেল। আপনি যদি ডলার চিহ্নগুলো ম্যানুয়ালি বসিয়ে দেন তবু কিন্তু হবে। কিন্তু ম্যানুয়ালি না বসিয়ে আপনি যদি সিলেক্ট করার পরে F4 প্রেস করেন তো অটোমেটিক এটা সেল লক হয়ে যাবে। দেন কমা, দেন এখন দেখেন চাচ্ছে যে কলাম ইন্ডেক্স নাম্বার। তো কলাম ইন্ডেক্স নাম্বারটা আসলে কাউন্ট করতে হয় এভাবে যে বি থেকে সি এর দূরত্বটা কত, বি সহকারে। এক্ষেত্রে বি কে যদি আপনি ১ ধরেন, দেন সি পর্যন্ত যেতে আপনার ২ লাগবে। এখন বি কলামকে ১, সি কলামকে ২। তো আমি পেলাম কত? ২। এটা হবে আমার কলাম ইন্ডেক্স নাম্বার। তো আমি কলাম ইন্ডেক্স নাম্বারটা ২ প্রেস করলাম, দেন কমা। এখন আমার লাগবে রেঞ্জ লুকআপ। তো রেঞ্জ লুকআপে দেখেন ২টা অপশন আছে, একটা হলো ট্রু, একটা হলো ফলস। ফলস এর ক্ষেত্রে এক্সাক্ট ম্যাচ, অর্থাৎ আপনি যেই ইনফরমেশনটা চাচ্ছেন সেই ইনফরমেশনটা যদি ডাটা ব্যাংকে অ্যাবসলিউটলি থাকে, অর্থাৎ এক্স্যাক্টলি ম্যাচ করে, শুধুমাত্র তখনই ইনফরমেশনটা লুক আপ করে আপনাকে দেখাবে। আর যদি ম্যাচ না করে তাহলে নট অ্যাভেলেবেল দেখাবে। যেহেতু ইনফরমেশনটা আমাকে অ্যাকচুয়ালি ম্যাচ করতে হবে, এক্স্যাক্টলি ম্যাচ করতে হবে, সে কারণে আমি ফলস এর উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে ফলসটা এখানে সেট হয়ে যাবে। আপনি যদি কোনো কিছু না বসিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দেন তাহলে এক্সেল কিন্তু অটোমেটিক্যালি এটাকে ফলস হিসেবে ধরে নেবে। দ্যাট মিন্স এক্স্যাক্টলি ম্যাচ করবে। তো আমি ফলস এর উপর ডাবল ক্লিক করলাম, ফলসটা এখানে সেট হয়ে গেল। দেন ব্র্যাকেট ক্লোজ করতে পারেন ম্যানুয়ালি, অথবা কোনো ব্র্যাকেট ক্লোজ না করে আপনি সরাসরি এন্টারে প্রেস করতে পারেন। তো আমি সরাসরি এন্টারে প্রেস করলাম,
দেখেন চলে আসলো যে 4255 যে আইডিটা ছিল, এই আইডির এগেইনস্টে নেমটা হচ্ছে আমার মিস্টার করিম। এখন আমার ডেজিগনেশন লাগবে, স্যালারি লাগবে। তো আপনি দুইটা কাজ করতে পারেন। এক, ম্যানুয়ালি আপনি এই ফর্মুলাটা কপি করতে পারেন। তো আমি VLOOKUP ফর্মুলাটা কপি করলাম ইকুয়ালের পর থেকে এস্কেপ চাপ দিলাম, দেন আমি ডেজিগনেশন কলামে গেলাম, কলামে যে ডাবল ক্লিক করলাম, করে ইকুয়াল প্রেস করে আমি ফর্মুলাটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আমার শুধু কলাম ইন্ডেক্স নাম্বারটা চেঞ্জ করলেই কিন্তু পরবর্তী ইনফরমেশনটা আমার এখানে চলে আসবে। যেহেতু আমি পরবর্তী ইনফরমেশনটা চাচ্ছি এবং পরবর্তী ইনফরমেশনটা আমার আছে থার্ড কলামে, কলাম ইন্ডেক্স নম্বর 3 লিখলেই যথেষ্ট। আমি এন্টার প্রেস করলেই আমার ডেজিগনেশনটা চলে আসে। যেহেতু আমার ফর্মুলাটা কপি করা আছে, আমি পরবর্তী কলামে চলে যাব। পরবর্তী কলামে চলে যাওয়ার পর আমি ডাবল ক্লিক করে অথবা কিবোর্ড থেকে F2 প্রেস করে আমি সেলটার মধ্যে এন্টার করতে পারি। তো আমি F2 প্রেস করলাম। F2 প্রেস করার ফলে আমি সেলটার মধ্যে ডাইরেক্টলি এন্টার করতে পারলাম। দেন আমি ইকুয়াল প্রেস করে আমার ফর্মুলাটা কপি করা ফর্মুলাটা আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে শুধুমাত্র আমার কলাম ইন্ডেক্স নাম্বারটা চেঞ্জ করলে হবে। আমি কলাম ইন্ডেক্স নাম্বারটা এখানে চেঞ্জ করে দিলাম। 2 এর জায়গায় 4, আমি 4 প্রেস করলাম। 4 কেন? কারণ বি কলাম থেকে ই কলামের দূরত্ব হচ্ছে 4, BCDE জাস্ট এভাবে কাউন্ট। ওকে, এন্টার প্রেস করলাম, দেন আমার স্যালারিটা চলে আসলো। এখন আমি টোটালটা অর্থাৎ ইনফরমেশন যেটা চাচ্ছি এই ইনফরমেশন টোটালটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে জাস্ট ড্র্যাগ ডাউন করলে আমার এমপ্লয়ি আইডির এগেইনস্টে টোটাল ইনফরমেশনটা চলে আসবে। তো আমি ডাবল ক্লিক করলেও চলে আসবে অথবা আমি ড্র্যাগ ডাউন করে ম্যানুয়ালি টান দিতে পারি। তো আমি এখানে ডাবল ক্লিক করলাম। তো ডাবল ক্লিক করার সাথে সাথে দেখেন ইনফরমেশনগুলো আমাকে শো করছে এক্সেল। এটা ছিল ম্যানুয়াল সিস্টেম। এখন আমি ডাইনামিক সিস্টেমে আপনাদেরকে আবারও ফর্মুলাটা দেখাবো। আমি একটা সেল ব্যতীত বাকি ইনফরমেশনগুলো ডিলিট করে দিলাম। হ্যাঁ, ডিলিট। দেন আমি নেমের ফার্স্ট সেলে চলে আসলাম। তো আমি তো ম্যানুয়াল সিস্টেমে দেখালাম যে ফর্মুলা কপি করে পেস্ট করে আমি দেখালাম। এটাকে আপনি ডাইনামিক সিস্টেম করতে পারেন। এক্ষেত্রে আপনাকে হেল্প নিতে হবে সেল রেফারেন্সে। সেল রেফারেন্সে আসলে 4টা ফর্ম আছে। প্রথম ফর্মটা হচ্ছে অ্যাবসলিউট, দ্বিতীয় ফর্মটা হচ্ছে অ্যাবসলিউট রো বাট রিলেটিভ কলাম, তৃতীয় ফর্মটা হচ্ছে রিলেটিভ রো বাট অ্যাবসলিউট কলাম, আর চতুর্থ ফর্মটা হচ্ছে রিলেটিভ। রিলেটিভ অর্থ হচ্ছে সেলটা টোটালি ওপেন। প্রথমে বললাম অ্যাবসলিউট। সেল রেফারেন্সটাকে অ্যাবসলিউট করার জন্য আপনারা F4 প্রেস করলে এটা অ্যাবসলিউট হয়ে যাবে অথবা ডলার সাইন বসিয়ে এটা অ্যাবসলিউট করতে পারেন। এখানে B5, এখানে বি অর্থ হচ্ছে বি কলাম আর 5 অর্থ 5 নাম্বার রো। তো এই ক্ষেত্রে বি এর আগে এবং পরে যদি আমি ডলার সাইন ইউজ করি সেক্ষেত্রে সেল লক হয়ে যাবে, সেটা হবে অ্যাবসলিউট। তো আমি F4 প্রেস করলাম। F4 প্রেস করার পরে দেখেন যে বি এর বামে এবং ডানে ডলার সাইন বসে গেছে, এটাকে অ্যাবসলিউট ফর্ম বলা হয়। দেন আমি সেকেন্ড টাইম F4 প্রেস করলাম। F4 প্রেস করার ফলে দেখেন যে বি এর ডান সাইডে একটা ডলার সাইন বসে গেছে, এটাকে অ্যাবসলিউট রো রিলেটিভ কলাম বলা হয়। অর্থাৎ রোটা এখানে ফিক্সড কিন্তু কলামটা ওপেন। দেন আমি থার্ড টাইম F4 প্রেস করলাম। F4 প্রেস করার ফলে দেখেন যে বি এর বাম সাইডে ডলার সাইন বসে গেল, এটাকে বলা হয় রিলেটিভ রো বাট অ্যাবসলিউট কলাম। অর্থাৎ এখানে রোটা ওপেন কিন্তু কলামটা অ্যাবসলিউট। হ্যাঁ, আমি এই ফর্মটা ইউজ করতে যাচ্ছি যেহেতু আমি ডান দিকে ড্র্যাগ করব। তো ডান দিকে যখন ড্র্যাগ করব তখন যাতে আমার কলামটা সরে না যায়, এমপ্লয়ি আইডি যে কলামটা এই কলামটা যাতে আমার ফিক্স থাকে, এই কারণে আমি সেল রেফারেন্সটা রিলেটিভ রো অ্যাবসলিউট কলাম ফর্মে রাখবো। তো আমি রাখলাম। এক্ষেত্রে লুকআপ ভ্যালুর সেল রেফারেন্সটাকে আমি ডাইনামিক করেছি কিন্তু আমার এর সাথে কলাম ইন্ডেক্স নাম্বারটাও ডাইনামিক করতে হবে। অর্থাৎ আমি যদি এমন কোনো প্রক্রিয়া করি যে কলাম ইন্ডেক্স নাম্বারটা আমাকে ম্যানুয়ালি বসাতে হবে না, তবে সেটাকে আমি ডাইনামিক বলবো। এক্ষেত্রে আমি কলামের ফর্মুলাটা ইউজ করব, কারণ কলাম ফর্মুলাটা ইউজ করার ফলে যে মানটা আসবে সেটা কোনো সংখ্যা আসবে। তো আমি কলাম লিখলাম, ট্যাব প্রেস করলাম। তো কলাম ফর্মুলাটা লেখার পরে ট্যাব প্রেস করার পরে আমাকে রেফারেন্স শো করছে। এক্ষেত্রে কলামের রেফারেন্সটা আমি B1 লিখলাম। কলাম B1 এর মান হচ্ছে 2। ঠিক একইভাবে B3 4 5 6 7 8 9 10 যাই লেখেন না কেন ওটার মান হবে 2। ঠিক একইভাবে সি কলামের মান হবে 3, ডি কলামের মান হবে 4, ই কলামের মান হবে 5। যেহেতু আমি ডান দিকে ড্র্যাগ করব সুতরাং আমি কলামের সেল রেফারেন্সটা যদি লক না করি এটা ওপেন থাকবে, আর ওপেন থাকলে সহজেই আমি যখন ডান দিকে টান দিব তখন বি এর বদলে সি হবে, তারপরে ডি হবে, এভাবে অটোমেটিক চেঞ্জ হবে এবং অটোমেটিক চেঞ্জ হওয়ার ফলে আমার মানটাও চেঞ্জ হবে। এখন আমি এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে দেখেন যে এমপ্লয়ি নেমটা চলে আসলো। দেন আমি জাস্ট কর্নারে ধরে ডান দিকে ড্র্যাগ করলাম। ড্র্যাগ করার পর দেখেন ডেজিগনেশন এবং স্যালারি অটোমেটিক চলে আসলো। এখন আমি কর্নারে ধরে জাস্ট ড্র্যাগ ডাউন করা অথবা ডাবল ক্লিক করলে অটোমেটিক এমপ্লয়ি আইডির এগেইনস্টে নেম, ডেজিগনেশন, স্যালারি, ডেটেসটা চলে আসলো। তো এই ছিল আসলে ফর্মুলা অ্যাপ্লিকেশন। এখন আমি আপনাকে ছোট্ট আরেকটি জিনিস দেখাবো। যদি কোনো এমপ্লয়ি আইডি না থাকে তাহলে এই ফর্মুলাটা আপনাকে কি রেজাল্ট দেয়। যেমন আমি 4255 জায়গায় 4256 লিখে দিলাম, তো এটা দেখা যাচ্ছে নাই। তো যেহেতু নাই সেহেতু এক্সেল আপনাকে রেজাল্ট দিচ্ছে যে এটা নট অ্যাভেলেবল। তো নট অ্যাভেলেবল এর জায়গায় যদি আপনি অন্য কিছু বসাতে চান যে নট অ্যাভেলেবল ডাইরেক্টলি লিখতে
লিখতে চান অথবা এই ফাঁকা রাখতে চান বা অন্য কিছু লিখতে চান, তো সেক্ষেত্রে আরেকটা ফর্মুলা আপনাকে ইউজ করতে হয়, সেটা হচ্ছে ইফ ইরর। তো ইফ ইরর ফর্মুলাটা আপনি এখানে ইউজ করতে পারেন। ইফ ইরর, আমি জাস্ট VLOOKUP এর আগে ইফ ইররটা ইউজ করব। আমি কিন্তু আপনাকে নেস্টেড ফর্মুলা ইউজ করার প্রসেসও কিন্তু আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি। তো ইফ ইরর যে ফর্মুলাটা ইউজ করছি এর মাঝে কিন্তু VLOOKUP এর ফর্মুলাটা আছে। তো VLOOKUP এর ফর্মুলাটা যে রেজাল্ট আপনাকে শো করছে সেটা হচ্ছে ভ্যালু। তো ভ্যালুর পরে আমি কমা ইউজ করলাম। কমা ইউজ করার পরে কোনো টেক্সট লিখতে চান, তো সেক্ষেত্রে আপনার সেই টেক্সটটা ইনভার্টেড কমার মধ্যে রাখতে হয়। অথবা আপনি যদি সেলটা ফাঁকা চান, তো সেক্ষেত্রে ডাবল ইনভার্টেড কমা রাখতে হয়। তো আমি সাপোজ এখানে লিখলাম যে নট অ্যাভেলেবল। তো লিখে এন্টার প্রেস করলেই কিন্তু দেখেন চলে আসছে যে নট অ্যাভেলেবল। এই ক্ষেত্রে আপনি যদি চান যে আমি নট অ্যাভেলেবল না, আমি জাস্ট সেলটাকে ফাঁকাই রাখবো, তো আপনি নট অ্যাভেলেবলটা ডিলিট করে দেন। ডিলিট করে দিয়ে জাস্ট ডাবল ইনভার্টেড কমা রাখেন, রেখে এন্টার প্রেস করেন, দেখেন যে ফাঁকা সেল শো করবে। তো এখন আমি আন্ডু করে আবার আগের পজিশনে চলে আসলাম জাস্ট দেখানোর জন্য আপনাকে। এখন আমি ফর্মুলাটা জাস্ট অ্যানালাইসিস করে আপনাদেরকে দেখাবো। তো ফার্স্টে ছিল হচ্ছে লুকআপ ভ্যালু। আমি আসলে কোন ভ্যালুটা খুঁজতে চাচ্ছি, তো আমি এমপ্লয়ি আইডি খুঁজতে চাচ্ছিলাম। তো সেকেন্ডে আছে টেবিল অ্যারে। টেবিল অ্যারেটা আসলে আমার ডাটা ব্যাংক। তো ডাটা ব্যাংকে আমি যে ভ্যালুটা খুঁজতে চাচ্ছি সেই ভ্যালুর কলাম থেকে শুরু করে আমার শেষ কলাম পর্যন্ত, অথবা আমি লাস্ট যে কলাম পর্যন্ত খুঁজবো সেই কলাম পর্যন্ত আমাকে সিলেক্ট করে দিতে হবে। এক্ষেত্রে দেখেন যে শেষ কলাম পর্যন্ত আমার ডাটা ব্যাংকে ছিল 105টি। তো 105 এর জায়গায় যদি আপনি এর থেকে বেশি রো দিয়ে দেন, সেক্ষেত্রে আপনার কোনো ডাটা মিস যাওয়ার সম্ভাবনা থাকবে না। আপনি যদি রো নাম্বার যতগুলো আপনার অ্যাকচুয়ালি ডাটা ব্যাংকে যতগুলো রো নাম্বার আছে তার থেকে যদি আপনি কম রো নম্বর লিখেন, তাহলে আপনার ডাটা মিস যাবে, ডাটা খুঁজে পাবে না। তো সেই কারণে আপনাকে সবসময় রো নাম্বারটা যাতে বেশি থাকে অথবা এক্স্যাক্টলি সেম অ্যামাউন্ট থাকে রো নাম্বার, সেদিকে নজরটা রাখতে হবে। দেন কলাম ইন্ডেক্স নাম্বার। কলাম ইন্ডেক্স নাম্বারটা আপনি ম্যানুয়ালি বসাতে পারেন গুনে গুনে, অথবা আপনি ডাইনামিক করতে চাইলে কলাম অথবা কলাম এই দুইটা ফর্মুলার যে কোনো একটা ফর্মুলা ইউজ করতে পারেন, বা অন্য কোনো ফর্মুলা যে ফর্মুলা আপনাকে নাম্বার শো করবে। দ্যাট মিনস আপনি যে নাম্বারটা চাচ্ছেন, ম্যানুয়ালি যে নাম্বারটা বসাতেন সেই নাম্বারটা যদি অটোমেটিক আপনি কোনো ফর্মুলার মাধ্যমে আনতে পারেন, সেই ফর্মুলাটা আপনি এখানে ইউজ করতে পারেন। তো স্বাভাবিকভাবে যারা এক্সেল কাজ করে তারা কলাম অথবা কলামস এই দুইটা ফর্মুলার যে কোনো একটা ফর্মুলা সাধারণত ইউজ করে। এখন আসেন রেঞ্জ লুকআপ। আমি আগে বলেছি রেঞ্জ লুকআপের ক্ষেত্রে আপনি যখন ফলস সিলেক্ট করবেন তখন এক্স্যাক্টলি ম্যাচ শো করবে, অথবা আপনি যদি এই কিছুই না লেখেন অথবা ফাঁকা রাখেন, তো সেক্ষেত্রে এটি এক্স্যাক্টলি ম্যাচ যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আপনাকে শো করবে। অথবা আপনি ফলসের বদলে যদি শুধুমাত্র জিরো ইউজ করেন, সেক্ষেত্রেও এক্স্যাক্টলি ম্যাচ ভ্যালু আপনাকে শো করবে। ধরুন আমি জিরো ইউজ করলাম, তো জিরো ইউজ করে জাস্ট এন্টার প্রেস করলাম, তো এই ক্ষেত্রে দেখেন এক্স্যাক্টলি ম্যাচের যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলা অনুযায়ী আমাকে শো করছে। এখন আমি দেখাবো যে রেঞ্জ লুকআপ অংশে ট্রু এর কাজটা কি। তো আমি ডিলিট করে দিলাম। দেখেন যে এখানে শো করছে ট্রু। তো ট্রু এর কাজটা কি? এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ম্যাচ। দ্যাট মিনস এক্স্যাক্টলি ম্যাচ না, কাছাকাছি কোনো একটা ম্যাচ। তো এটা সবথেকে ভালো ইউজ হয় সংখ্যার ক্ষেত্রে বা রেঞ্জের ক্ষেত্রে। সংখ্যার রেঞ্জের ক্ষেত্রে এটা সবথেকে ভালো ইউজ হয়। এটা অ্যাপ্রক্সিমেট ম্যাচ, দ্যাট মিনস দ্য ভ্যালু ইন দ্য ফার্স্ট কলাম অফ দ্য টেবিল অ্যারে মাস্ট বি সর্টেড ইন অ্যাসেন্ডিং অর্ডার। অর্থাৎ আপনি যে ভ্যালুটা খুঁজতে চাচ্ছেন সেই ভ্যালুটা ফার্স্টের কলামে থাকতে হবে এবং এটা অবশ্যই অ্যাসেন্ডিং অর্ডারে হতে হবে। তো এটার প্রয়োগ আমি আপনাদেরকে দেখাই, আমি আগে করে রেখেছি। তো আমি নেক্সট শিটে চলে গেলাম। এখানে আমার ডাটাটা শুরু হয়েছে। দেখেন যে ডাটাটা আমি ফার্স্টে তো সিরিয়াল নম্বর রেখেছি, দেন বি কলামে আমি স্যালারিটা রেখেছি, সি কলামে আমি রেখেছি এমপ্লয়ি আইডি, ডি কলামে এমপ্লয়ি নেম, এন্ড ই কলামে ডেজিগনেশন। স্যালারি বেসিস আমি অ্যাসেন্ডিং অর্ডারে এটা আগে থেকে সেট করে রেখেছি। যদি আপনি আগে থেকে সর্টিং করে না রাখেন, তাহলে অ্যাপ্রক্সিমেট ম্যাচ যে ফর্মুলাটা আমি ইউজ করব সেটা আপনাকে সঠিক রেজাল্ট দেখাতে পারবে না। তো আমি সর্টিং করে রেখেছি। আমার স্যালারি এখানে 16,000 থেকে এট লাস্ট 1,20,000 টাকা পর্যন্ত আছে। এটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে সর্টিং করা। এখন আমি যে VLOOKUP ফর্মুলাটা ইউজ করব, ইকুয়াল ভি লুকআপ, আমি ট্যাব প্রেস করলাম, দেন লুকআপ ভ্যালু আমি সিলেক্ট করলাম, দেন কমা প্রেস করলাম, দেন টেবিল অ্যারে। তো টেবিল অ্যারে আমি সিলেক্ট করলাম ডাটা থেকে B6 সেল থেকে শুরু করে আমি টোটালটা সিলেক্ট করলাম, অথবা আমি রেঞ্জটা হাতে লিখে দিতে পারতাম, দিয়ে আমি F4 প্রেস করে সেলটা অ্যাবসলিউট লক করে নিলাম। তো আমি সেল রেফারেন্স গুলো লক করে নিলাম। দেন কলাম ইন্ডেক্স নাম্বার আমি ডাইনামিক করতে পারি অথবা ম্যানুয়ালি লিখে দিতে পারি। আমি ধরুন ম্যানুয়ালি সাপোজ লিখে দিলাম 2। নাও অ্যাপ্রক্সিমেট ম্যাচের ক্ষেত্রে আমি ট্রুটাকে ডাবল প্রেস করে এটাকে সেট করে দিতে পারি, অথবা আমি 1 লিখে দিতে পারি। তো আমি ট্রুটাকে ডাবল প্রেস করে সেট করে দিলাম, দেন এন্টার প্রেস করলাম। দেখেন 15,900 তে আমার কোনো আইডি এটা খুঁজে পাচ্ছে না। এর কারণ হচ্ছে যে আমার স্যালারিটা শুরু হচ্ছে আসলে 16,000 টাকা থেকে। তো 16,000 টাকার নিচে যদি কোনো স্যালারি আমি লিখি সেটা শো করবে এই স্যালারিটা নাই। তো ঠিক আছে, আমি এখন 16,100 দিলাম বা 16,000 দিলাম, 16,000 লিখলাম। দেখেন আমার এমপ্লয়ি আইডিটা খুঁজে পাচ্ছে। তো বরাবরের মতোই আগের ফর্মুলার মতোই আমি জাস্ট সেল রেফারেন্সটা চেঞ্জ করে আমি
ডান দিকে ড্র্যাগ করব, ড্র্যাগ করলে অটোমেটিক যাতে চলে আসে সেই কারণে আমি জাস্ট রিলেটিভ রো অ্যান্ড অ্যাবসলিউট কলাম যে সেল রেফারেন্সটা আছে এটা আমি ইউজ করব F4 তিনবার প্রেস করে। তো আমি তিনবার প্রেস করলাম, তিনবার প্রেস করার ফলে এই সেল রেফারেন্সটা রিলেটিভ রো অ্যান্ড অ্যাবসলিউট কলাম হয়ে গেল। এখন কলাম ইন্ডেক্স নাম্বার, আমি কলাম ইন্ডেক্স নাম্বার জাস্ট 2 এর জায়গায় আমি এখন কলাম ফর্মুলাটা ইউজ করব। আমি কলাম ফর্মুলাটা ইউজ করলাম করে B1 লিখে জাস্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলাম। দেখেন আইডিটা চলে আসছে। আমি এখন জাস্ট ডান দিকে ড্র্যাগ করলেই নেম চলে আসবে, ডেজিগনেশন চলে আসছে। এখন আমি জাস্ট ড্র্যাগ ডাউন করলেই সবগুলো সেলের রেজাল্টটা শো করবে। তো এখানে দেখেন যেগুলো নট অ্যাভেলেবল শো করছে এটা আসলে 16,000 এর নিচে ছিল, এই কারণে এগুলো নট অ্যাভেলেবল শো করছে। আপনি যদি চেঞ্জ করে দেন তাহলে দেখেন যে এর রেজাল্টটা চেঞ্জ হয়ে যাবে। আপনার স্যালারি যেহেতু 16,000 থেকে 1,20,000 পর্যন্ত আছে, আপনি 16,000 থেকে 1,20,000 এর মধ্যে যে কোনো সংখ্যা ইউজ করলে ওর কাছাকাছি যে লোকটাকে পাবে সে লোকটার ইনফরমেশন আপনাকে শো করে দেখাবে। তো আমি যদি 55,002 টাকা লিখি তো 55,002 টাকায় যে লোকটা আছে সেই লোকটাকে শো করছে। আবার 55,600 টাকা যদি লিখি তাহলে মিস্টার আব্বাসকে শো করছে, ডেপুটি ম্যানেজার। এখন চলুন আমরা দেখে আসি আসলে মিস্টার আব্বাস কত টাকা স্যালারি পায়। আমরা তো এখানে 55,600 টাকা স্যালারি লিখলাম, মিস্টার আব্বাসের ইনফরমেশনটা চলে আসলো। কন্ট্রোল ফাইন্ড দিয়ে আমরা ফাইন্ড করতে পারি। আব্বাস লিখে দিলাম ABBAS আব্বাস, দেন ফাইন্ড দিলাম। ফাইন্ড দিয়ে হ্যাঁ মিস্টার আব্বাস আমরা পেয়েছি। মিস্টার আব্বাস আসলে 55,500 টাকা স্যালারি পায়। অ্যাপ্রক্সিমেট ম্যাথ ফর্মুলা ফাংশনে আসলে এটা যে আপনাকে শো করবে একটা রেঞ্জের মধ্যে যদি স্যালারিটা থাকে কাছাকাছি যে লোকটা আছে তার ইনফরমেশনটা আপনাকে শো করবে। যেহেতু মিস্টার আব্বাসের স্যালারি 55,500 আর আমরা ফাইন্ড আউট করেছি 55,600 দিয়ে, তো যেহেতু কাছাকাছি এই কারণে মিস্টার আব্বাসেরটা শো করেছে। অর্থাৎ আপনি 55,500 থেকে শুরু করে 55,999 পর্যন্ত অর্থাৎ 56,000 এর জাস্ট আগ পর্যন্ত যদি আপনি লিখেন তাহলে কিন্তু মিস্টার আব্বাসকে শো করবে। আবার পরের রেঞ্জে যখন চলে যাবে 56,000 তখন কিন্তু 56,000 রেঞ্জে যারা আছে তাদেরটা শো করবে। তো আমি দেখি 55,999 লিখে আসলে দেখি 999 এন্টার প্রেস করুন, ইয়েস মিস্টার আব্বাসকে শো করছে। তো আসলে এটাই ছিল ফর্মুলা, এটাই ফর্মুলা অ্যাপ্লিকেশন। আর নট অ্যাভেলেবল এটা দূর করার জন্য আপনারা ইফ ইরোড ফর্মুলাটি ইউজ করতে পারেন। এখন আমি আসলে লিমিটেশন নিয়ে আলোচনা করব। তো আমি আবার ফার্স্টের শিটে ব্যাক করলাম। অনেক সময় দেখবেন যে আপনার VLOOKUP ফর্মুলাটা যথাযথভাবে ইউজ করার পরেও আপনার ফর্মুলাটা কাজ করছে না, অর্থাৎ এরর শো করছে। তো এক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনি যে ভ্যালুটা ফাইন্ড আউট করতে চাচ্ছেন সেটা টেক্সট ফরম্যাটে যেন না থাকে। যদি টেক্সট ফরম্যাটে থাকে অর্থাৎ নাম্বারটা, এটা তো আসলে নাম্বার ফরম্যাট, তাই না? তো নাম্বার ফরম্যাটটা অনেক সময় দেখা যায় যে টেক্সট ফরম্যাটে রয়ে গেছে। আপনি কোনো সফটওয়্যার থেকে ডাউনলোড করেছেন বা ইন্টারনেট থেকে ডাউনলোড করেছেন, ডাউনলোড করার পরে পেস্ট করেছেন, দেখা যাবে যে এটা আসলে টেক্সট ফরম্যাটে রয়ে গেছে। তো টেক্সট ফরম্যাটে যখন রয়ে যাবে আর আপনি যখন ভ্যালু দিয়ে যখন ফাইন্ড আউট করতে যাবেন তখন দেখবেন যে আসলে ফরম্যাট সবই ঠিক আছে কিন্তু আসতেছে না, রেজাল্টটা এরর দেখাচ্ছে। তো আমি জাস্ট একটা প্রমাণ আপনাকে দেখাচ্ছি। এটা হতে পারে দুইটা ক্ষেত্রে। আপনি যে ভ্যালুটা ফাইন্ড আউট করছেন সেই ভ্যালুটা যে ডাটা ব্যাংকে আছে সেই ডাটা ব্যাংকে যদি এটা টেক্সট ফরম্যাটে থেকে থাকে, অর্থাৎ ভ্যালুর তো ভ্যালু থাকবে, নাম্বার থাকবে, নাম্বার ফরম্যাটে না থেকে বা জেনারেল ফরম্যাটে না থেকে এটা টেক্সট ফরম্যাটে আছে, সেক্ষেত্রেও আপনার রেজাল্টটা আসবে না। আবার আপনি যে শিট থেকে ফাইন্ড আউট করছেন সেই শিটেও যদি এটা টেক্সট ফরম্যাটে থাকে তবুও ভ্যালুটা আসবে না। আমি দুইভাবে করে আপনাকে দেখাচ্ছি। দেখুন যে এই ভ্যালুটা জাস্ট আমি এখানে টেক্সট ফরম্যাট করে দেব। তো টেক্সট ফরম্যাট করে দিলাম, ওকে। টেক্সট ফরম্যাট জাস্ট করেছি কিন্তু এটা হয়নি। আমি যখন ডাবল ক্লিক করে বের হয়ে যাবে, এন্টার প্রেস করব, তখন এটা টেক্সট ফরম্যাট হয়ে গেছে। দেখেন যে টেক্সট ফরম্যাট হওয়ার সাথে সাথে এই আপনাকে শো করছে আসলে ফরম্যাটটা এরর, কিন্তু ফরম্যাটটা তো আসলে এরর না। তো এটা একটা লিমিটেশন, যদি টেক্সট ফরম্যাট থাকে তাহলে ফরম্যাটটা এরর শো করে। এখন আমি ওভারকাম কিভাবে করতে হয় ওভারকামটা দেখাই। তো ওভারকাম করতে হলে যেহেতু এটা নাম্বার ফরম্যাট আছে, তো নাম্বার ফরম্যাটটাকে আমরা কনভার্ট করতে পারি সহজেই ভ্যালু দ্বারা। টেক্সট ফরম্যাটকে কিন্তু ভ্যালু দ্বারা কনভার্ট করা যায় না। টেক্সট ফরম্যাটকে ভ্যালু দ্বারা কনভার্ট করতে গেলে এটা এরর শো করে। যেহেতু নাম্বারকে করা যায় তো নাম্বারটাকে আমরা কনভার্ট করতে পারি সহজ ফর্মুলা দিয়ে, জাস্ট ভ্যালু ফর্মুলা আমি সেল রেফারেন্সের আগে যদি আমি সেট করে দিই তাহলে কিন্তু এই সমস্যাটা দূরীভূত হয়ে যায়। তো আমি জাস্ট ভ্যালু ট্যাপ করে আমি টেক্সটটাকে সিলেক্ট করে দিলাম, দেন ক্লোজ করে দিলাম, দেন এন্টার প্রেস করলাম, দেখুন চলে আসছে। চলে আসার কারণ হচ্ছে যে এটা আসলে তো টেক্সট ফরম্যাটে ছিল, কিন্তু টেক্সট ফরম্যাটে যতই থাকুক না কেন আমি এটাকে ভ্যালুতে কনভার্ট করে নিলাম জাস্ট একটা ছোট্ট একটা ফর্মুলার দ্বারা। সেটা হচ্ছে ভ্যালু ফর্মুলা দিয়ে আমি এটাকে এই যে টেক্সটটা ছিল এই টেক্সটটাকে আমি ভ্যালুতে কনভার্ট করে নিলাম। তো যেহেতু ভ্যালুতে কনভার্ট হয়ে গেছে সুতরাং এই ভ্যালুটা ডাটা ব্যাংকের ভ্যালুর সাথে ম্যাচ করে রেজাল্টটা আপনাকে শো করতে পারছে।
আবার আমি অল্টারনেটিভ দেখায় আমি এটা সবকিছু আন্ডু করে দিলাম। দেন আমার এখানে আমি যে শিট থেকে যে শিটটা খুঁজতেছি সেই শিটে আমার টেক্সট ফরম্যাট নাই। এখানে আমার ভ্যালু ফরম্যাটই আছে। কিন্তু আমার ডাটা ব্যাংক যেটা সেখানে যদি আমার টেক্সট ফরম্যাট থেকে থাকে তাহলে কি হয় আমি আপনাকে দেখাই। যে আমি টেক্সট ফরম্যাট করে দিলাম এখানে। ওকে। তো ডাবল ক্লিক করে এন্টার প্রেস করে এটা টেক্সট ফরম্যাটে কনভার্ট করে দিলাম। দেন আমি লুকআপে চলে গেলাম। লুকআপ চলে গেলে দেখলাম যে আসলে আমার ফর্মুলাটা সঠিক আছে কিন্তু আমাকে এরর ফর্মুলা শো করছে। তো এটা থেকে পরিত্রাণের উপায় কি? পরিত্রাণের উপায় আছে, আরেকটা পরিত্রাণের উপায় আছে। আমি আপনাকে দেখাই। আপনি সরাসরি ডাটা ব্যাংকে চলে যাবেন। ডাটা ব্যাংকে চলে যেয়ে আপনার লোকআপ ভ্যালুর যে কলামটা আছে, সেই কলামটা যদি নাম্বার ফরম্যাটে থাকে এবং নাম্বার ফরম্যাটের মধ্যে যদি কোথাও কোনো টেক্সট থাকে, যদি আপনি ফাইন্ড আউট করতে না পারেন, সেক্ষেত্রে আপনি টোটাল নাম্বার ডাটা সেট করার পরে সেক্ষেত্রে টেক্সটটাকে নাম্বারে কনভার্ট করার জন্য আপনি ২ টা ওয়ে ইউজ করতে পারেন। একটা হচ্ছে টেক্সট টু কলামে যাবেন। টেক্সট টু কলামে যাওয়ার পরে ডেলিমিটেড যদি সিলেক্ট করা না থাকে, ডেলিমিটেড সিলেক্ট করবেন। দেন নেক্সটে যাবেন। নেক্সটে যেয়ে নেক্সট দিয়ে ফিনিশ দিবেন। অথবা আদার্সে ক্লিক করবেন। আদার্সে ক্লিক করে এখানে এই চিহ্নটা ইউজ করবেন। দেন নেক্সটে যাবেন। নেক্সটে যেয়ে ফিনিশ দিবেন। ২ টা ভাবে একভাবে করলে আপনার হবে। একটা ফরম্যাট আপনাকে দেখালাম। আরেকটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে আবার আমি কন্ট্রোল জেড দিলাম। আরেকটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে আপনি জাস্ট 1 লিখবেন। 1 টাকে জাস্ট কপি করবেন। আমি 1 টাকে জাস্ট কপি করলাম। কপি করে তারপরে আপনি আপনার ডাটা শিট থেকে টোটাল নাম্বারগুলোকে সিলেক্ট করবেন। তো আমি নাম্বারগুলোকে সিলেক্ট করলাম। দেন সিলেক্ট করা অবস্থায় আপনি নাম্বারে যেকোনো একটা সেলে ক্লিক করে দেন পেস্ট স্পেশালে যাবেন। পেস্ট স্পেশালে ক্লিক করার পরে মাল্টিপ্লাইতে যাবেন। মাল্টিপ্লাই আমি সিলেক্ট করে দিলাম। দেন ওকে করবেন। ওকে করার পরে দেখবেন যে আপনার নাম্বারের ভিতরে যদি কোনো টেক্সট ফরম্যাট থেকে থাকে সেটা নাম্বারে কনভার্ট হয়ে যাবে। তো এইভাবে আসলে আপনারা টেক্সট ফরম্যাটটাকে নাম্বারে কনভার্ট করতে পারেন। তো VLOOKUP এর এই ছিল একটা লিমিটেশন। আমি আবার আন্ডু করে দিলাম। টেক্সট নাম্বারটাকে আমি আবার নাম্বারে কনভার্ট করে ফেললাম। জাস্ট সিলেক্ট করে নাম্বার বা জেনারেল ক্লিক করে ডাবল ক্লিক করে এন্টার প্রেস করলে এটা আমার নাম্বারে কনভার্ট হয়ে যাবে। আমি আবার এক্সারসাইজ শিটে চলে গেলাম। এখন আমি সেকেন্ড লিমিটেশনে বলবো। সেকেন্ড লিমিটেশনটা হচ্ছে যে VLOOKUP ফর্মুলা সবসময় ডান দিকে খুঁজতে পারে, বাম দিকে খুঁজতে পারে না। অর্থাৎ আমি যে ইনফরমেশনটা খুঁজতেছি সেটা যদি ডাটা শিটের বা ডাটা ব্যাংকের ডান দিকে থাকে তাহলে কেবল VLOOKUP ফর্মুলাটা এখানে ইউজ করা যায়। অর্থাৎ VLOOKUP ফর্মুলাটা ইউজ করে আপনি ইনফরমেশনটা পিক করতে পারেন। কিন্তু কোনো ইনফরমেশন যদি আপনি ডাটা ব্যাংকের বাম সাইড থেকে পিক করতে চান সেক্ষেত্রে VLOOKUP ফর্মুলাটা কাজে লাগে না। কিন্তু এই লিমিটেশন ওভারকাম করার জন্য আরেকটা ফর্মুলা ইউজ করতে পারেন। জাস্ট VLOOKUP ফর্মুলাটা থাকবে, VLOOKUP ফর্মুলার মাঝে আপনি আরেকটা ফর্মুলা ইউজ করবেন। এট ফার্স্ট আমি ডাটা ব্যাংকটাকে ঠিক করে আসি। তো ডাটা ব্যাংক থেকে সাপোজ সিরিয়াল নম্বরটা চাপ, জাস্ট আমি একটা কলামে করে আপনাদেরকে দেখাবো। তো নেমের জায়গায় জাস্ট আমি সিরিয়াল নম্বরটা সাপোজ আমি আনতে চাচ্ছি SL সিরিয়াল নম্বর। এখন যে ফর্মুলা আছে সেই ফর্মুলাটাই থাকবে, জাস্ট আমি ছোট্ট একটা ফর্মুলা ইউজ করবো এখানে। সেটা হচ্ছে VLOOKUP আমি লিখলাম। তো VLOOKUP ইউজ করার পরে আমি লুকআপ ভ্যালু আগের মতো আমি সিলেক্ট করলাম। দেন টেবিল অ্যারেটা। তো টেবিল অ্যারেটার জায়গায় আসলে আমার কাজ আছে। দেখেন যে এখানে চুজ ফর্মুলা ইউজ করব। চুজ ট্যাব ইউজ করলাম। চুজ ফর্মুলাটা ইউজ করার পরে আমাকে সেকেন্ড ব্র্যাকেট সিলেক্ট করতে হবে। সেকেন্ড ব্র্যাকেট সিলেক্ট করার পরে দেন 1, 2 দিতে হবে। দিয়ে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে। দেন কমা দিতে হবে। কমা দেওয়ার পরে আপনাকে রেঞ্জ দুটো সিলেক্ট করতে হবে। তো এট ফার্স্ট রেঞ্জ ছিল আমার এমপ্লয়ি আইডি। আমি এমপ্লয়ি আইডিটা সিলেক্ট করব জাস্ট ডাটা ব্যাংক থেকে। আমি এমপ্লয়ি আইডির রেঞ্জটা সিলেক্ট করলাম। দেন আমি F4 প্রেস করে লক করে দিলাম। দেন কমা ইউজ করলাম। দেন আমার সেকেন্ড ভ্যালু আমি তো চাচ্ছি সিরিয়াল নাম্বার। তো সিরিয়াল নাম্বারটা আমার টোটালটা সিলেক্ট করে দিলাম। বা আপনার যে ইনফরমেশন থাকবে বাম সাইডে সেই ইনফরমেশন টোটাল সেলটা আপনি সিলেক্ট করবেন। দেন F4 প্রেস করে লক করে দিবেন। এখন ব্র্যাকেট ক্লোজ করে দিবেন। দেন কমা দিবেন। কমা দেওয়ার পরে কলাম ইন্ডেক্স নাম্বারটা জাস্ট এখানে 2 হবে। তো আমি 2 ইউজ করলাম। দেন কমা ইউজ করলাম। দেন ফলস। দ্যাট মিন্স এক্স্যাক্টলি ম্যাচ। ওকে। জাস্ট এন্টার প্রেস করুন। করলে দেখেন সিরিয়াল নম্বরটা 4 চলে আসে। আমি আসলে দেখি যে 4255 সিরিয়াল নম্বর আসলে 4 কিনা। তো ডাটা শিটে চলে যেয়ে দেখেন যে মিস্টার করিমের সিরিয়াল নম্বরটা আসলে 4। 4255 4255 এর সিরিয়াল নম্বরটা আসলে 4। দ্যাট মিন্স ফর্মুলাটা এখানে আসলে কাজ করতেছে। আমি যদি ড্র্যাগ ডাউন করি বা ডাবল ক্লিক করি তাহলে দেখেন যে বাম পাশের থেকে যে সিরিয়াল নম্বরগুলো এগুলো চলে আসছে। তো জাস্ট ছোট্ট একটা চুজ ফর্মুলা ইউজ করে আপনি এই লিমিটেশনটাকে ওভারকাম করতে পারেন। অনেকে হয়তো অনেকভাবে এই লিমিটেশনটা আপনাকে সলভ করে দেখিয়েছে। এক্ষেত্রে ইন্ডেক্স বা ম্যাচের ফর্মুলা ইউজ করা হচ্ছে। কিন্তু আমার মনে হয় যে আপনি চুজ দিয়ে এই লিমিটেশনটাকে যে সলভ করা যায় এটা আপনি হয়তো আগে কখনো দেখেননি। তো আমি এখন চুজ ফর্মুলাটা কেন ইউজ করা হচ্ছে এর ব্যাখ্যাটা আপনাকে একটু দিতে যাচ্ছি। আমি যদি চুজ ফর্মুলার মধ্যে ঢুকি তাহলে দেখেন যে চুজ ফর্মুলা ফার্স্ট হচ্ছে ইন্ডেক্স নাম্বারটা যাচ্ছে, দেন ফার্স্ট ভ্যালু, দেন সেকেন্ড ভ্যালু। ফার্স্ট ভ্যালুটা কোনটা হবে? ফার্স্ট ভ্যালুটা হবে হচ্ছে আপনার আইডিটা যে কলামে আছে সেই কলামের রেঞ্জটা হবে আপনার ফার্স্ট ভ্যালু। দেন সেকেন্ড ভ্যালু হবে আপনার সেকেন্ড যে ভ্যালুটা চাচ্ছেন সেই ভ্যালুটা যে কলামে আছে সেই কলামের রেঞ্জটা হবে আপনার সেকেন্ড ভ্যালু। দেখেন চুজ ফর্মুলাটা ইউজ করার ফলে আপনি 1 এবং 2 আলাদা আলাদা ইন্ডেক্স নাম্বার হিসেবে ট্রিট করছেন। ফার্স্টের যে ভ্যালুটা আপনি সিলেকশন করে দিয়েছেন সেই ভ্যালুটাকে বলছে 1। সেকেন্ড যে ভ্যালুটা আপনি সিলেকশন করে দিয়েছেন যে ডাটা রেঞ্জটাকে সেই রেঞ্জটা এখানে 2 হিসেবে ট্রিট করা হচ্ছে।
এখন B5 এর যে ভ্যালুটা আপনি খুঁজতেছেন সেই ভ্যালুটা আপনার ডাটা রেঞ্জ B কলামে আছে, যেটাকে আপনি 1 দিয়ে ট্রিট করেছেন, এবং যে ভ্যালুটা চাচ্ছেন সেই ভ্যালুটা কলাম A এর মধ্যে আপনি রেঞ্জটাকে সিলেক্ট করে দিয়েছেন এবং যেটাকে কলাম ইন্ডেক্স নাম্বার হিসেবে ট্রিট করা হচ্ছে 2। সেই জন্য এক্ষেত্রে 2 ব্যতীত আর অন্য কোনো কলাম ইন্ডেক্স নাম্বার ইউজ হবে না। এটা ভালো করে খেয়াল রাখবেন যে 2 ব্যতীত আর অন্য কোনো ইন্ডেক্স নাম্বার ইউজ হবে না। হ্যাঁ, এক্ষেত্রে 3 ও ইউজ করা যায়। এটা অবশ্যই একটা ট্রিক্স এর মতো। আপনি যদি এখানে 3 যদি সিলেকশন করে দেন, সাপোজ আমি 3 সিলেকশন করে দিলাম, আমি 3 লিখলাম। এখন 3 এর রেঞ্জের ক্ষেত্রে ধরেন আমার ডাটা ব্যাংকে সিরিয়াল নম্বরের বাম পাশেও আরো কোনো রেঞ্জ ছিল সাপোজ। তো ওই রেঞ্জটাকে আমি কমা দিয়ে থার্ড যে ভ্যালু আছে থার্ড ভ্যালুতে জাস্ট এই একইভাবে আমি সিলেকশন করে দিব। সিলেকশন করে দিলে তখন আমি যদি 2 কমন লিখি তো B5 এর সাথে ম্যাচ করে কলাম A থেকে ভ্যালুটা পিক করে আনবে। আর যদি আমি 3 লিখি তাহলে এই 3 তে আমি রেঞ্জটা দিয়ে দিচ্ছি। এই রেঞ্জ থেকে একটা ভ্যালু পিক করে আপনাকে শো করবে। এটাই ছিল আসলে ফর্মুলা ট্রিক্সটা। তো আশা করি আপনারা পারফেক্টলি বুঝতে পেরেছেন। এটা আসলে একটা প্র্যাকটিসের ব্যাপার। তো প্র্যাকটিস করলেই আপনাদের যে প্রবলেমগুলো এটা আসলে সলভ হয়ে যাবে। এখন আমি তৃতীয় লিমিটেশনটা বলবো, এবং এই তৃতীয় লিমিটেশনটা আসলে একটা খুবই চমৎকার একটা ফর্মুলা। আমি মনে করছি যে এই ফর্মুলাটা আপনারা আগে কখনো দেখেন নাই। তো আমি এই ভিডিওতে এটা এড করব না। আমি এই ফর্মুলাটা দেখাবো হচ্ছে VLOOKUP এর সেকেন্ড যে ভিডিওটা করব সেই ভিডিওতে আমি আসলে তৃতীয় লিমিটেশনটা সলভ করে দেখাবো। তো আমি আসলে যে তৃতীয় লিমিটেশনটা বলতে চাচ্ছি সেই লিমিটেশনটা হচ্ছে আপনি যে ভ্যালুটা খুঁজতে চাচ্ছেন সেই ভ্যালুটা যদি ডাটা ব্যাংকে একের অধিকবার থাকে তো সেক্ষেত্রে শুধুমাত্র একবারই সে VLOOKUP ফাইন্ড আউট করতে পারে। একের অধিকবার ও ফাইন্ড আউট করতে পারে না। অর্থাৎ মাল্টিপল ম্যাচেস যদি থাকে তো সেক্ষেত্রে জাস্ট একবারই ম্যাচ করে আপনাকে VLOOKUP ফর্মুলাটা রেজাল্টটা শো করবে। কিন্তু মাল্টিপল ভাবে আপনাকে VLOOKUP ফর্মুলাটা শো করে আপনাকে দেখাবে না। তো এই ছিল লিমিটেশন। এই লিমিটেশনটা সলভ করার জন্য আমার কাছে চমৎকার একটা ফর্মুলা আছে, যে ফর্মুলাটা আমি আপনাকে VLOOKUP এর সেকেন্ড পার্টে দেখাবো। তো আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এবং সেই সাথে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে প্রেস করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ধন্যবাদ।